প্রিয় দর্শক, স্বাগতম বাংলা বিষয়ের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এবং আশিকিন আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনসিপি। শরীফ ভাই এবং আশিক ভাই, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব বাজেট সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই শরীফ ভাইকে দিয়ে। শরীফ ভাই, দেশের ইতিহাসে সবচেয়ে বড় 9,38,000 কোটি টাকার রেকর্ড বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার তিনি সংসদে বাজেট পেশ করেছেন। তো এই বাজেট নিয়ে যেমন উচ্চাশা আছে, বাস্তবায়নের কথাও বলা হচ্ছে, চ্যালেঞ্জ আবার বাস্তবায়নযোগ্য সেটিও বলা হচ্ছে। তো বাজেট নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শকদেরকে। চ্যালেঞ্জের জায়গা সব কিছুতেই আছে। আমি যখন ঘর থেকে সকালবেলায় বের হই, আমি যে সুস্থভাবে দিনের কাজ শেষে ঘরে ফিরতে পারবো এই নিশ্চয়তা তো দিতে পারি না। যে কোনো কাজের মধ্যে আপনি একটা গাড়ি বাসা থেকে বের করার আগে পরীক্ষা করে দেখলেন তার সব কিছুই ঠিক আছে, 100% ঠিক আছে, কিন্তু গাড়িটা দুর্ঘটনায় পড়তে পারে, এটা না চাইলেও পড়তে পারে। সুতরাং চ্যালেঞ্জ সব জায়গায় থাকবে। বাজেট নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, আলোচনা করছেন। আমি এটাকে একটু ইতিবাচকভাবে বলি। আমি আমাদের যে বাজেট, এটাকে দেখি হচ্ছে আমাদের সক্ষমতার একটা প্রতীক হিসাবে। একসময় আমাদের অর্থমন্ত্রীরা, এটা আমি অনেক জায়গায় বলি, দর্শকরা যারা শুনবেন তারা হয়তো বলবেন যে এই কথাটা বারবার বলেন। কখনো কখনো সফলতা বারবার বলতে হয়। আমাদের অর্থমন্ত্রীরা প্যারিস চলে যেতেন, প্যারিস কনসোর্টিয়ামের বৈঠকে তারা গিয়ে বসে থাকতেন এবং দাতারা কতগুলো শর্ত দিয়ে আমাদেরকে, অর্থমন্ত্রীকে কিছু টাকা দিতেন, তিনি দেশে এসে একটা বাজেট তৈরি করতেন। আজকে আপনি 9 লাখ কোটি বলেন, 7 লাখ কোটি বলেন, 8 লাখ কোটি বলেন, যাই বলেন না কেন, আমাদের সক্ষমতাটা এই জায়গাটা এসেছে যে আমরা এখন মোটামুটি 7-8 লাখ 10 লাখ কোটি টাকার বাজেট আমাদের নিজস্ব রিসোর্স দিয়ে আমরা তৈরি করতে পারি। আমি এটাকে অ্যাচিভ করলাম কতটুকু, 80% করতে পারি, 90% করতে পারি, আর বা আমি পুরোপুরি নাও করতে পারি, কিন্তু আমার সক্ষমতা হচ্ছে, আমার সফলতা হচ্ছে যে আমি ওই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এবং এই পর্যন্ত পৌঁছাতে পারার পেছনে অবদান যদি বলেন, সব থেকে অবদান হচ্ছে এই দেশের গরিব মানুষের, শ্রমজীবী মানুষের, যারা একেবারে নিজের শরীরের ঘাম মাটিতে ফেলে ইনকাম করেন। আমাদের কৃষিতে আমাদের একটা বিরাট পরিবর্তন এসেছে। পৃথিবীতে প্রায় 11টি কৃষিপণ্য, যার মধ্যে বাংলাদেশ 2, 3, 4-এর মধ্যে আছে উৎপাদনে। আমাদের এখানের কৃষকের সন্তান, মেয়েটা গার্মেন্টসে চাকরি করে, ছেলেটা ঢাকা শহরে কোনো একটা কোম্পানিতে কাজ করে, অথবা আর একটা ছেলে মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে। এই মানুষগুলোর শ্রম, এই মানুষগুলোর অবদানে এই জায়গাটা আমরা এসেছি। আমাদের রাজনীতিটা যদি ভালো হতো তাহলে আমরা হয়তো আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম। বাজেটের অন্যান্য সময়ের থেকে এবারের বাজেটের ধরনটা একটু ভিন্ন, প্রেক্ষাপটটা ভিন্ন, এবং সেটি বাজেটের মধ্যে আছে। আপনি খেয়াল করে দেখবেন যে মুক্তিযোদ্ধাদের জন্য তার সম্মানীয় বাড়ানো হয়েছে, আবার জুলাইতে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের আবাসনের কথাও বিবেচনায় আছে। এখানে কন্টেন্ট ক্রিয়েটরের কথাও আছে, আবার তরুণদেরকে নিজস্ব উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর কথা আছে, নারীর জন্য পিঙ্ক রঙের বাসের কথা বলা আছে, আবার ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের কথা বলা আছে, আবার পরিবেশের কথা বলা আছে, গাছ লাগানোর কথা বলা হয়েছে। আমি যেটা দেখতে পাই, মোটামুটি মোটা দাগে অনেকগুলো জায়গায় মানুষের প্রত্যাশা বিবেচনা করা হয়েছে। আবার একটা গণঅভ্যুত্থানের ভেতর থেকে, যেহেতু নির্বাচন এবং তারপরে সরকার, সেই দিকটাকেও খেয়াল রেখেছে। আবার সমালোচনা করারও কয়েকটা জায়গা আছে। আমার ব্যাংক খাতে সমালোচনার পরে শুনি। আমি ইতিবাচক জায়গা যেগুলো দেখি, যে মোটামুটি কোনো সেকশনকে বঞ্চিত করা হয়নি। বাজেটটা প্রণয়নের ক্ষেত্রে ইনক্লুসিভ একটা অ্যাপ্রোচ এখানে ছিল, কিন্তু এটি আমি ব্যয় নির্বাহী করব কিভাবে সেটা পরে আলোচনা করব। কিন্তু এই পর্যন্ত আমি দেখি যে প্রথম আমাদের সাকসেস, এই ধরনের একটা শক্ত ভিত্তি আমরা তৈরি করেছি, যার উপরে দাঁড়িয়ে
কারো দিকে কারো কাছে হাত পেতে আমার বাজেট এখন তৈরি করতে হচ্ছে না, এটা আমি মনে করি সব থেকে গুরুত্বপূর্ণ দিক আমাদের জন্য। আশিক ভাই, শরীফ ভাই আলোচনা করছিলেন যে বাজেটকে ইতিবাচক হিসেবে দেখছেন, আপনারা বিরোধী দল কি হিসেবে মূল্যায়ন করবেন? আচ্ছা, প্রথমত বাজেট তো আমাদের এই সরকারের জন্য প্রথম বাজেট, এবং এটার উপরে আমাদের অর্থমন্ত্রী তিনিও কিন্তু বলেছেন যে এত অল্প সময়ের মধ্যে এত বড় একটা বাজেট দেয়, এটাও অনেক চ্যালেঞ্জিং ছিল। আমি যদি আসলে মোটা দাগে বলি যে বাজেটের আসলে ফান্ডামেন্টাল জায়গাতে কিছু অবান্তর বিষয় আছে, যেমন বাজেট হয়েছে প্রায় 9,38,000 কোটি টাকা, এটার এগেনস্টে আমরা রাজস্ব আয় দেখাচ্ছি 6,95,000 কোটি টাকা, যেটা আমাদের গত ফিসক্যাল ইয়ারে আমাদের এখন পর্যন্ত যত ট্যাক্স কালেক্ট হয়েছে এটার চেয়ে প্রায় 70% গ্রোথ আমরা এখানে নিচ্ছি। তো আবার এখানে মোটা দাগে তিনটা প্রশ্ন আসলে, যে আমরা এত বড় যে একটা বাজেট নিলাম, আসলে এটা কি চ্যালেঞ্জ নাকি এটা আসলে আমরা একটা অবান্তর, আমাদের কাছে মনে হলো যে একটা বড় বাজেট নিয়ে একটা সফলতা, আমরা নতুন সরকারে আসলাম, একটা বড় বাজেট জনগণকে দেখানো, সো এটা কি শুধু একটা শো অফ, মানে শো অফ বাজেট হলো, নাকি আসলে এটা রিয়েলিস্টিক্যালি এটা আসলে অ্যাচিভেবল? এই জায়গাটাতে আমাদের কিছু কমেন্ট আছে এবং আমরা সেটা ইতিমধ্যে মিডিয়ার সামনে কিন্তু বলেছি। কিছু ভালো দিক আছে এবং আমাদেরও কিছু প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনার জায়গায় আমাদের সরকারের কাছে আমাদের অনুরোধ ছিল যে আপনি এই জিনিসগুলো বাস্তবায়ন করতে পারেন। মৌলিক যে তিনটার প্রশ্ন, তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে রাজস্ব আয়, যেখানে আমরা দেখছি যে 70% আপনি গ্রোথ নিচ্ছেন, সেটা আপনি অ্যাচিভ করার জন্য আপনার এনবিআর এর কোনো ধরনের কাঠামোগত সংস্কার নাই, বা আপনি কোনো মডার্নাইজেশন কোনো কিছুই করলেন না, ডিজিটালাইজেশন, আপনি এই ধরনের মানে গ্রোথ আসলে কীভাবে নেবেন? হিস্ট্রিক্যালি আমরা দেখি যে সর্বোচ্চ হয়তো বা এখানে 13 থেকে 17% মতো আপনার গ্রোথ আসলে এক বছর থেকে আরেক বছর নেওয়া হয়, বাট এটা 70% ইটস মানে আনরিয়েলিস্টিক, এটা আসলে অবাস্তব, যেটা এখনই বসে থেকে এখানে বলা যায়। সংস্কারের কথা বলছেন, 3 মাসের সরকার আর এখন না, সরকার তো 3 মাসে সংস্কার করবেন, আমরা বলছি যে ওনাদের প্রস্তাবনা যদি থাকে, এবং আপনি দেখবেন বাজেটের যে ওনাদের বক্তব্যে কিন্তু বলেছেন যে এই বাজেটটা মূলত ওনারা 3 ইয়ার স্ট্র্যাটেজিতে করেছেন, রিকভারি, রিস্টোরেশন অ্যান্ড হচ্ছে রিকনস্ট্রাকশন। সো ওনাদের প্রথম বছরটা হবে হচ্ছে শুধু রিকভারি। সো রিকভারি স্টেজে আমাদের দিক থেকে আমরা বলেছিলাম যে আপনারা একটা বাস্তবসম্মত বাজেট করেন, যেটা সত্যিকার অর্থে অ্যাচিভেবল, মানে জনগণকে বিশাল বড় একটা আপনি অবান্তর বাজেট আপনি সামনে উপস্থাপন করলেন, এবং ঐতিহাসিকভাবে তো সরকারের কোনো সময় বাজেট আসলে অ্যাচিভ করতে পারে না। তো কেন আমরা এই সময় এসে, যখন অর্থনীতির এরকম একটা রুগ্ন দশার সময় আমরা জনগণকে আবারও কি আমরা প্রতারণা করার জন্য এরকম একটা বড় বাজেট দিলাম, নাকি আসলে আমরা যে রাজস্ব এটা আমরা দেখাচ্ছি সেটা আসলে সরকার আলটিমেটলি যখন মানে সে তুলতে পারবে না, রেস করতে পারবে না, তখন আসলে ব্যাংক থেকে লোন নিয়ে কি আবার মুদ্রাস্ফীতি আমরা বৃদ্ধি করার মাধ্যমে আমাদের মতো সাধারণ জনগণের উপর আসলে এই ধরনের উচ্চাভিলাষী বাজেট আসলে চাপ তৈরি করে কিনা? এই তিনটা প্রশ্ন আসলে আমার গভর্নমেন্টের কাছে আছে, মৌলিক প্রশ্ন। ভালো দিক আসলে আছে এখানে, যেমন ভাই বলছিলেন যে সরকার এখানে ক্রিয়েটিভ ইকোনমির কথা বলেছে, ব্লু ইকোনমি বলেছে, বাট এখানে আরও অনেকগুলো জায়গা আছে আসলে কর্মসংস্থানে সরকারের বাস্তবসম্মত কোনো দিক নির্দেশনা নেই। সরকার শুধু বলেছে বাস্তবায়ন করব, ইটস নট এ প্ল্যান। আসলে এটা এক ধরনের হচ্ছে যে একটা ইচ্ছা, মানে ইচ্ছা আসলে কিন্তু একটা প্ল্যান হয় না। প্ল্যান হয় তখনই যখন এটাকে গ্র্যানুলার লেভেলে আপনি ভেঙে ভেঙে বলবেন যে আমি এটা 6 মাসে করব, এটা আমি এতদিনে করব। যেমন আমরা এনসিপি শ্যাডো বাজেটে বলেছি যে আমরা আগামী 1 বছরে 20 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করব। সরকার বলেছে আমরা হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি করব, কিন্তু কত করবে এবং এটার জন্য কত বাজেট, এগুলো আসলে সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই। তো আমরা দেখি আসলে সরকার যে ইনফ্লেশন রেটের কথা বলছে 7.5%-এ নিয়ে আসবে, কারেন্টলি ইনফ্লেশন হচ্ছে 9.75 এর চেয়েও বেশি। তো আমরা এখানে বলেছি যে এটা আসলে বাস্তবসম্মত না। আমরা কিন্তু একটা জায়গায় কথাটা বলছি যে আমরা সরকারের বাজেটকে আমরা সাধুবাদ জানাই, ভালো দিক আছে, বাট আরেকটু রিয়েলিস্টিক হওয়া প্রয়োজন ছিল। স্পেশালি আপনার রাজস্ব আয়ের ক্ষেত্রে সরকার যে লক্ষ্যমাত্রাটা ধরেছে এটা আসলে অ্যাচিভেবল না কোনোভাবে, যেটা আমি আগেও বললাম যে এটা এখনই বলা যায় আসলে এই জিনিসটা। সো আমরা চাইবো গভর্নমেন্ট আসলে একটু বাস্তবসম্মত চিন্তা করে এটাকে বাস্তবায়নযোগ্য একটা বাজেট হিসেবে এটা ফাইনালি করবেন। শরীফ ভাই, আপনি বাজেটের সমালোচনার দিকগুলি বলতে যাচ্ছিলেন। আচ্ছা, তার সাথে আমি একটু যুক্ত করি ভাই যেগুলো বলেছেন। সরকার যে বাজেটটা দিয়েছে 9,38,000 কোটি টাকা, আর এনসিপি যে বাজেটটা দিয়েছিল 8,52,125 কোটি টাকা সম্ভবত। জি, জামাতও এর থেকে একটু কম দিয়েছে। তো আমি আমার জায়গা থেকে সমালোচনা যদি করতে চাই, অনেক সমালোচনা করতে চাই। পদ্মা সেতু হয়েছে অনেক বড়, কিন্তু সেখানে একটা ইট আমি একদিন দেখেছিলাম একটু বেঁকা। তো আমি এই দুইটা জায়গার ভিতরে খুব বেশি পার্থক্য দেখি না। এবং আমি যদি আলাদা আলাদা করি, এই যে ব্যাংক ঋণের কথা বলছেন, এনসিপি যে ছায়া বাজেটটা দিয়েছিল সেখানে তারা ব্যাংক থেকে 85,000 কোটি টাকা ঋণের কথা বলেছিল,
সরকার যেটা করেছে 1,12,000 কোটি টাকা, অর্থাৎ একটা সরকার তার কিন্তু রাষ্ট্র পরিচালনার পূর্বের কতগুলো অভিজ্ঞতা আছে। সুতরাং আপনি পাওয়ারের বাইরে থেকে এবং পাওয়ারে থেকে দুটোর দৃষ্টিভঙ্গিটা ভিন্নতা থাকার কথা। সুদের পেছনে ব্যয় এনসিপি যে ছায়া বাজেটটি দিয়েছিল সেটি হচ্ছে 13%, আর সরকার যে বাজেটটা দিয়েছে তাতে 13.6%। তো আমি সমালোচনার জন্য যদি সমালোচনা করতে পারি, কিন্তু এই জায়গাটা আমি কিন্তু খুব একটা বেশি পার্থক্য দেখি না। এখন ব্যাখ্যা বা বিশ্লেষণের কথা যদি বলেন, আপনার মনে থাকার কথা যে যখন নির্বাচনের সময় তারেক রহমান বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিতে ফ্যামিলি কার্ডের কথা বলেছিল, বিভিন্ন জায়গা থেকে সাথে সাথে রিপারকেশনটা হয়েছিল এই ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে আসবে, এখানে কত টাকা ব্যয় করবেন, এই প্রশ্নগুলো তখন উঠেছিল। আমাদের কেউ কেউ আমি নিজেও বলেছিলাম যে নির্বাচনী প্রতিশ্রুতি আর বাজেটের ব্রেকডাউন এক বিষয় না। আপনি নির্বাচনের মাঠে দাঁড়িয়ে আপনি পলিটিক্যাল আইডিওলজির জায়গা থেকে আপনি কমিটমেন্টটা করবেন, কিন্তু এটি এক্সিকিউট করবেন কিভাবে সেটি নির্ধারিত হবে আপনি যখন এটির আরও অফিসিয়াল ফর্মে যখন যাবেন। আমরা কিন্তু বাজেটে এসে সেইটা দেখছি যে সরকার কতগুলো জায়গায় ফ্যামিলি কার্ডের অর্থায়ন, এটি কিভাবে ব্যয় হবে সেই কথাটা বলছে। আমরা এই ব্রেকডাউনটার জন্য আমাকে 3-4 মাস সময় নিতে হয়েছে। কর্মসংস্থানের যে জায়গাটায় রাইট, কর্মসংস্থানের অনেকগুলো জায়গায়, যেমন আমাদের বেসিক জায়গাটা হলো কৃষি, কিন্তু কৃষিতে বরাদ্দের ক্ষেত্রে এক ধরনের কার্পণ্য আমি দেখেছি। অথচ আমার সবথেকে কৃষি কেন ইম্পর্টেন্ট, আপনার মনে থাকার কথা, করোনার সময় আমাদেরকে সাপোর্টটা দিয়েছিল কৃষি। যখন শিল্প মার খেয়েছিল তখন কৃষি আমাদের ইকোনমির পাশে এসে দাঁড়িয়েছে, এবং আমাদের দেশে কৃষির যেমন সম্ভাবনা আছে, সারা পৃথিবী জুড়ে কৃষির যে প্রবৃদ্ধি সেটি বাড়ছে। সুতরাং এই জায়গাটায় সরকারকে পুনর্বিবেচনা করতে হবে। আমাদের দিনাজপুরে একটা উপজেলায় প্রতিদিন 4 কোটি টাকার টমেটো বিক্রি হয়। আমরা যে টমেটোটা খাই সাধারণত একসময় শীতকালীন টমেটো হতো, এখন গ্রীষ্মকালীন টমেটো পাওয়া যায়। এটি নতুন উদ্ভাবন এবং এটি প্রচুর চাষ হচ্ছে দিনাজপুরের। ওই যেটি বললাম প্রতিদিন 4 কোটি টাকায়, একেবারে 365 দিন যে বিক্রি হয় তা না, একটা নির্দিষ্ট সিজনে। তাদের কয়েকদিন আগে একটা প্রতিবেদন পড়লাম, তাদের চাওয়া কি, তাদের চাওয়াটা হচ্ছে ওই বাজারে একটা হিমাগার নির্মাণ করা, আর কিছুই তারা চায় না। তো ওই হিমাগারটা তাকে করে দিতে হবে। এই ধরনের যে সম্ভাবনার যে জায়গাগুলো আছে সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আপনাকে এক্সক্লুসিভ কতগুলো জায়গায় নজরটা দিতে হবে। আবার কোনো কোনো জায়গায় পপুলিস্ট কতগুলো সিদ্ধান্ত আছে, যেমন আপনি 65 বছর বয়সের উপরে যারা, তাদেরকে বিনামূল্যে ট্রেনের যে সুবিধাটা দিচ্ছেন, আমার কাছে যেটা মনে হয় যে আমি এখন পর্যন্ত ওই জায়গাটায় পৌঁছাতে পারিনি। তার মানে এই না যে তাকে আমি সাপোর্টটা দিব না। আমার কোনো কোনো জায়গা, আমাদের রেল ব্যবস্থাপনাটা কিন্তু এখন পর্যন্ত আমরা আধুনিক করতে পারিনি, এবং এখানে বিপুল সাবসিডি দিতে হয়, প্রতি বছর লোকসান যায়। সেখানে এই ধরনের সুযোগটা দেওয়া, এটা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, স্বচ্ছতার মধ্যে নিয়ে আসা, এটা সম্ভব কিনা। আমি একেবারে শুরুতে যে সফলতার কথাটা বলেছিলাম, ছোট করে এর মধ্যে আবার আমাদের অনেকগুলো ছিদ্র আছে, আত্মসমালোচনার জায়গা আছে। আপনি যদি এখন দেখেন যে আমাদের বার্ষিক মাথাপিছু আয় কত, $3,000। কয়েকদিন আগে যেটা দেখলাম $3,000 মানে হলো গড়ে যে প্রায় 4.5 লাখ টাকা। তো একটা পরিবারে যদি 3 জন সদস্য থাকে তাহলে তাদের আয় হওয়ার কথা প্রায় 12 লাখ টাকা। আপনি কয়টা পরিবারে পাবেন বছরে 12 লক্ষ টাকা ইনকাম করে? তাহলে তো আমাদের ফুটপথে, আমাদের রাস্তায় এত মানুষ কেন? আবার এর থেকে বেশি ইনকাম করে অনেকে। তার মানে হচ্ছে যে আপনার অর্থনীতিতে একটা বিরাট বৈষম্য আপনার আছে। এই বৈষম্যটা আপনাকে কমিয়ে আনতে হবে। আপনার যে আকাঙ্ক্ষা অনেক বড়, এটা ভালো। আমাদের জন্মের পর থেকে একটু শিশু বড় হলেই আমরা তাদেরকে শিখাই, লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়া চড়ে, সে আমাদেরকে গাড়ি ঘোড়ায় চড়তে হবে। কিন্তু আমার যে অ্যাবিলিটি, আমার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা আমার বাড়াতে হবে, বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। কিন্তু এই চেষ্টার যে ধরনের যে গ্রাউন্ডের উপরে দাঁড়িয়ে আপনি চেষ্টাটা করবেন, সেটি কি পর্যাপ্ত বা সেই ধরনের হচ্ছে? আপনাকে যদি জিজ্ঞেস করে, বা আপনি এই অনুষ্ঠানে দর্শকদের জিজ্ঞেস করেন, যে আমাদের অনলাইনের নিচে আপনি কমেন্ট করেন যে বাংলাদেশের 3-5 ধনী লোকের নাম বলেন, ওইখানে নাম আসবে বসুন্ধরা গ্রুপের শাহ আলম সাহেবের নাম আসবে,
মিন্টু সাহেবের নাম আসবে, একে আজাদ সাহেবের নাম আসবে, কিন্তু বাংলাদেশের সব থেকে বেশি ট্যাক্স দেন কে? ওই যে সাদাপাতি জর্দার কাউস মিয়া, মারা গেছেন ভদ্রলোক। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যে আমাদের এখানে সব থেকে ধনী যারা, তারা ট্যাক্সটা দিচ্ছে না। যারা সব থেকে বেশি ধনী ট্যাক্স পরিশোধ করার ক্ষেত্রে তার নামটা তো সবার আগে থাকবে। তাহলে নামটা আগে নেই কেন? তার অর্থ হলো যে তিনি প্রপারলি ট্যাক্স দেন না। তো তিনি দেন না নাকি তার কাছ থেকে আমি আদায় করে নিতে পারি না? আমাকে আদায় করার জন্য যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আমি তৈরি করতে পারিনি। এখানে পদে পদে যেমন বাধা আছে, হয়রানি আছে, এগুলো সবই আছে। এই জায়গাগুলোতে রিফর্ম আপনাকে করতে হবে। বাজেটের মধ্যে কতগুলো জায়গায় কমিটমেন্টের জায়গা আছে, স্পিরিট আছে, নতুন ইনোভেশন আছে, আবার অনেকগুলো জায়গায় কিছুটা পপুলিস্ট অ্যাপ্রোচ আছে। এই জায়গাটায় যদি রিয়েলিস্টিক আপনাকে হতে হয়, তাহলে পার্লামেন্টে আমাদের আলোচনা হচ্ছে, আমরা আশা করব যে ত্রুটি যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে আমরা একটা কাঙ্ক্ষিত এবং বাস্তবসম্মত একটা বাজেট এই পার্লামেন্ট থেকে বেরিয়ে আসবে। আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে শরীফ ভাই যেই আপনাদের ছায়া বাজেটের যে একটা তুলনামূলক একটা কথা জানান, তথ্য জানাবেন, তো সরকার যে বাজেট দিয়েছে তার সাথে তো খুব বেশি একটা ইয়ে নেই। তাহলে সরকারের বাজেটকে কেন আপনি বলছেন যে বাস্তবায়ন যোগ্য না বা এই ধরনের? আসলে দেখেন, পয়েন্টটা কিন্তু আমরা যে দুইটা জায়গাতে, মূলত হচ্ছে ফান্ডামেন্টাল জায়গা, তারপরে যে আপনি ব্রেকডাউন করে বিভিন্ন খাতওয়ারি যে আপনি বাজেট দিচ্ছেন, সেখানে আমি এখন আসি নাই। ফান্ডামেন্টাল জায়গাটাতে আমি যেটা বলেছি যে আপনি যে বাজেটটা দিয়েছেন 9 লক্ষ আপনি 35,000 কোটি টাকা এবং 38,000 কোটি টাকা, এগেনস্টে আপনি যে রাজস্ব আপনি কালেক্ট করবেন সেটা আপনি ধরেছেন হচ্ছে 6,95,000 কোটি টাকা। আমি শুরুতেই বলেছি যে আপনি এটা 70% কিন্তু গ্রোথ নিয়েছেন, বাট আপনার কোনো কনস্ট্রাকটিভ এখানে আপনি কোনো প্রপোজাল দেন নাই। সো আপনি যদি এই টাকাটা ধরেন এনবিআর ট্যাক্স কালেক্ট না করতে পারেন, তখন আপনি কি করেছেন? আপনি বাজেটে ঘাটতি রেখেছেন 2,38,000 কোটি টাকার কাছাকাছি। এটা আপনি কি করবেন? 1,12,000 কোটি টাকা আপনি ব্যাংক থেকে নিচ্ছেন, আপনি হচ্ছে লোকাল ব্যাংকগুলো থেকে। আমরা এখানে বলেছি যে 85,000 কোটি টাকা আমরা ব্যাংক থেকে নিব এবং গ্রাজুয়ালি এটাকে আমরা আস্তে আস্তে কমিয়ে আনবো। এটার কারণ কি? এটার কারণটা হচ্ছে আপনি যখন ব্যাংক থেকে লোন নেন, মানে সরকার যখন ব্যাংক থেকে লোন নেয়, এইটার একটা রিপল ইফেক্ট কিন্তু আপনার কর্মসংস্থানের উপর পড়ে। কিভাবে? যখন ধরেন আপনি ব্যাংক থেকে গভর্নমেন্ট 1,12,000 কোটি টাকা লোন নিল, তার মানে এই লোনটা আসলে ব্যাংকগুলো আপনার এসএমই ফাইন্যান্সিং বা উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান তৈরির জন্য কিন্তু তার এটা সংকুচিত হয়ে গেল, সেটা সরকারকে দিয়ে দিতে হলো। সরকার আপনার যখন নীতিগত সুদ 10% ব্যাংক থেকে এই লোনটা নিয়ে নিচ্ছে, আলটিমেটলি ব্যাংকগুলোর কিন্তু আপনার লোন দেওয়ার ক্যাপাসিটিটা কমে যাচ্ছে এবং লোনের ফ্লোটা কিন্তু আপনার বিজনেসের দিকে কমে যাচ্ছে। সো এটাকে আমরা বলেছি যে 85,000 কোটি টাকা যদি আপনি এখানে দেন, যে বাকি যে টাকাটা আপনার 27,000 কোটি টাকার মতো, এইটা আপনি এই ফান্ডটাকে ভাগ করে আপনি লেটসে হচ্ছে আপনি 15,000 কোটি টাকা আপনি হচ্ছে উদ্যোক্তা তৈরির জন্য আপনি দেন, আরও কিছু অংশ আপনি হচ্ছে যুব উদ্যোক্তা, কর্মসংস্থান, এগুলোর জন্য আপনি দেন। মূলত আমাদের সমস্যাগুলো কিন্তু আসলে বাংলাদেশে কর্মসংস্থান এবং হচ্ছে আপনার ব্যাংক খাতের যে বর্তমান অবস্থা, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি অবস্থা কিন্তু খুবই বাজে আকার ধারণ করেছে। আমি যদি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স বলি, বর্তমানে আমাদের এনপিএল কিন্তু প্রায় 30%, এবং এটা গভর্নমেন্টও কিন্তু তার বাজেটে বলেছে। তো এনপিএল 30%, এটা যদি 2008-এর সাথে তুলনা করি, তখন ছিল এটা 10.8%। তো এটা কত বেশি এখন বেড়ে আসছে, এবং এটা নিয়েও কিন্তু সরকারের কোনো প্ল্যান নাই। এবং সরকার বলতেছে এই বাজেটটা হচ্ছে গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক। তো গণতান্ত্রিক কিভাবে আসলে এই বাজেটটা হলো, যখন আমরা দেখতেছি যে এই বাজেট আসলে সব শ্রেণী পেশার মানুষের জন্য কিন্তু সরকার কোনো সুনির্দিষ্ট আসলে পরিকল্পনা দেয় না। একটা এক্সাম্পল বলি, যেমন ধরেন আপনার ডিসেবিলিটি পিপলের আসলে আগে মাসিক ভাতা ছিল 900 টাকা, এটা কিন্তু 900 টাকায় আছে। তো আমরা আসলে এটাকে মানবিক বাজেট বলতে পারি না। এই মানুষগুলোর যদি আমরা প্রপোজ করেছিলাম 2,500 টাকা করা হোক, এবং হচ্ছে আপনার ইনকাম ট্যাক্সের জন্য আমরা ইমিডিয়েটলি বলেছিলাম যে আপনার আমার মতো যারা চাকরিজীবী বা ছোট ব্যবসা করে, তাদের জন্য এটা স্ল্যাবটা 4,25,000 টাকা নেওয়া হয় 3.5 লাখ থেকে। সরকার এটাকে একটু বাড়িয়ে 3,75,000 টাকা করেছে। কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষ বাজারে গিয়ে আসলে কিন্তু আমাদের এখন যে পরিমাণ মূল্যস্ফীতি, আবার সরকারকে যখন আমরা ট্যাক্স দিতে হয় আমাদের ইনকামের উপর, আমরা বলেছিলাম এই বাকেটটাকে আপনি আরেকটু বাড়িয়ে দেন, যাতে হচ্ছে সাধারণ মানুষের উপর আপনার মূল্যস্ফীতির চাপটা আপনার কম পড়ে। এবং সরকার যেভাবে বাজেটের আপনার ক্যাপিংটা করেছে আপনার মূল্যস্ফীতি ইয়ার জন্য, ট্যাক্সের জন্য, সেটা আসলে খুবই বৈষম্যমূলক।
সেটা শুরুর দিকে আপনার যেভাবে বেশি করে পার্সেন্টেজ দেওয়া হয়েছে, পরের আয়গুলোর জন্য সেটা আপনার ডিক্রিজ করেছে। সো আসলে সরকার এখানে এই বাজেটের মাধ্যমে সাধারণ মানুষের উপর আসলে বোঝা চাপানোর চেষ্টা করেছে, এবং বড় যারা ব্যবসায়ী, শিল্পপতি, সুবিধাভোগী বা মাফিয়া চক্র, যাদেরকে আমরা বলি ব্যাংক লুটেরা, তাদেরকে কিন্তু আসলে এটা সুযোগ দেওয়ার চেষ্টা করেছে। এটা কিভাবে দেখেন আপনি, এনপিএল এর জন্য এই যে আমাদের লুটপাট হয়ে গেছে টাকাটা, এটার জন্য কোনো সুনির্দিষ্ট একটা কথাও কিন্তু বাজেটের মধ্যে বলা নাই। অথচ আমাদের এই টাকাটা যদি আমরা রিটার্ন করতে পারি কোনোভাবে, যদি আমরা চেষ্টা করি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বা আমরা ইন্টারন্যাশনাল যদি আমরা লবিস্ট নিয়োগ করে, তাহলে কিন্তু আমাদের এই ফান্ডটা আমাদের যদি অ্যাড হয়, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা সুবিধা দেবে। সমস্যাটা আসলে আমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে। তো আমি যদি আবার একটু ফেরত আসি, যে কথাটা বলছিলাম, সরকার বলছে 1,12,000 কোটি টাকা আপনার ব্যাংক থেকে লোন নেবে। তো এটা কিন্তু খুবই অ্যালার্মিং। ব্যাংক থেকে লোন নেওয়ার মাধ্যমে আমরা দেখেছি যে অতীতে শেখ হাসিনা যে সরকার ছিল, তারাও কিন্তু ব্যাংক থেকে লোন নেওয়ার মাধ্যমে বিভিন্ন আপনার তহবিল তসরুফ করা, ব্যাংকগুলো লুটপাট করার মাধ্যমে কিন্তু পুরো অর্থনীতিটাকে আপনার ধসায় দিয়েছে। এবং একই সাথে আমরা দেখি একটা দেশের কর্মসংস্থান সৃষ্টিতে কিন্তু এবং ব্যবসা বাণিজ্যের উন্নতিতে স্টক মার্কেটের একটা বড় ভূমিকা থাকে। আমরা উন্নত দেশে দেখি সরকার আসলে স্টক মার্কেটের রিকনস্ট্রাকশন বা এটাকে কিভাবে আপনার ইকুইটি বেসড আপনার স্টক বিক্রি করার মাধ্যমে দেশের আপনার ক্যাপিটাল মার্কেটকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে, এই ধরনের কিন্তু সুস্পষ্ট কোনো নির্দেশনা আমরা পাই নাই। তো খুবই উদ্বেগের বিষয়, ব্যাংকিং সেক্টরে যে আপনার সুশাসনের ঘাটতি ছিল, সেটা একইভাবে থেকে যাবে আগামী বছর। বর্তমান যে বাজেটটা দেওয়া হয়েছে, স্টক মার্কেটের ডেভেলপমেন্ট হবে না, এবং ব্যাংক থেকে লোন নেওয়ার মাধ্যমে আলটিমেটলি আসলে কর্মসংস্থানের ক্ষেত্রেই আপনার এটা ইম্প্যাক্ট পড়বে। শরীফ ভাই, বাজেট আসলে কালো টাকা নিয়ে বেশ প্রতি বছরই আলোচনা সমালোচনা হয়। তো এবারও দেখলাম যে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। তো বিষয়টি নিয়ে এটি আসলে মানে ইথিক্যাল না। এই দাবিটা কিন্তু প্রতি বছরই প্রতি বছর আছে, এবং এই সিস্টেমটা বহাল রাখার ভেতর থেকে রাষ্ট্র তার নৈতিক অধিকারটা হারিয়ে ফেলে। যে অপরাধী যদি ধরা পড়ে তার বিচার আমি করব, সেটি না করে অপরাধের বিনিময়ে কিছুটা আর্থিক সুবিধাটা নেওয়া এবং তাকে ছাড় দেওয়া। এবং সাধারণত এই কাজটি করা হয় কিছু পলিটিশিয়ান এবং কিছু আমলার স্বার্থে। এই অপশনটার সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নাই, তাদের স্বার্থ নেই। যেহেতু বাজেট প্রণীত হয় বড় লোকজনের সঙ্গে মতামতের ভিত্তিতে, আপনি খেয়াল করে দেখবেন বাজেট যে প্রসেস, এই প্রসেসের সঙ্গে আমরা দেখব কয়েক মাস পরেই শুরু হয়ে যায়। সচিবালয়ে নানা শ্রেণী পেশার মানুষকে ডাকা হয়, কিন্তু আপনি কোথাও দেখবেন না কোনো দিন যে ওই যে লুঙ্গি পরা, গামছা কাঁধে যে কৃষক, সেই কৃষক কখনো এই প্রসিডিওরের সঙ্গে নিজেকে, এই প্রসেসের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে। এখানে কোট প্যান্ট পরা লোকজনে আসে, তারা কথা বলে। চা শ্রমিককে আপনি কোথাও দেখবেন না যে এই প্রক্রিয়ার সঙ্গে তাকে যুক্ত করা হয়েছে। আপনি ওই যে দোলাইখালের যে শ্রমিক আছে, তাকে কখনো এটার মধ্যে দেখবেন না। কারণ হলো আমাদের কতগুলো ব্যাপার আছে, এই ব্যাপারগুলো বড় লোকরা, শিক্ষিত লোকজন, তারা মনে করে যে এটি একমাত্র তাদের হচ্ছে প্রপার্টি, তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলবে। সেই কারণে প্রতি বছর ওই কালো টাকা সাদা করার সুযোগটা আসে, এবং ধনীরা, যদিও অভিজ্ঞতা হচ্ছে যে এর ভেতর থেকে খুব একটা সুবিধা অনেকে নিতে চান না। কারণ হচ্ছে এদেরকে মানুষ আর কিছু পারুক বা না পারুক, এদেরকে ঘৃণার চোখে দেখে। আমি মনে করি সরকার এই কাজটা করার ভেতর থেকে এক ধরনের ঘৃণা করায় প্রতি বছর। আমরা এই জায়গাটাকে বন্ধ চাই। ব্যাংকের ক্ষেত্রে 40,000 কোটি টাকার একটা থোক বরাদ্দ রাখা হয়েছে। আমরা মনে করি যে এটা ব্যাংক লুটেরা যারা, ব্যাংক ডাকাত যারা, তাদের লুটপাটের এটিকে রিফিল করা, এর দায়িত্ব আমার না। আমার ট্যাক্সের টাকা, এই টাকাটা প্রপারলি ব্যবহার করতে হবে। আমরা যেভাবে আলোচনাটা শোনেন, আসলে বাস্তবতাটা একটু ভিন্ন। আমরা বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে যেভাবে শুনি যে এই বাজেট এমনি একদিকে আমাদেরকে 3 মাসের মধ্যে, 9 মাসের মধ্যে, 16 মাসের মধ্যে সিঙ্গাপুর বানিয়ে ফেলবে, আবার আর একটা অংশের পক্ষ থেকে বলা হয় যে এই বাজেট আমাদেরকে 70 হাত মাটির নিচে নিয়ে যাবে। আসলে বছর শেষে আমরা দেখি দুটোর কোনোটাই হয় না। কয়েকদিন আলোচনা হয়, তর্ক বিতর্ক হয়, তারপরে যা তাই। আমরা সরকারের যে উদ্যোগগুলো, এই উদ্যোগগুলো স্বচ্ছতা দরকার। একটা উদ্যোগ গ্রহণ করেছে যে কিডনি রোগী, হার্টের রোগী যারা, তাদেরকে সরকার একটা আর্থিক সুবিধা দেবে। আমি এটাকে পজিটিভলি দেখি, কিন্তু এখানে রিফর্ম দরকার। আপনার যে সিস্টেমটা আছে, যে দুর্নীতি, এই দুর্নীতির যে দেয়াল, এই দেয়াল ভেদ করে একজন মানুষের পক্ষে ওই পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না।
এর সাথে রাজনৈতিক নেতৃত্ব যারা ক্ষমতায় আছেন তাদেরকে কনভিন্স করা, এবং এর ভেতর থেকে তাদের একটা সুবিধার জায়গা, দুর্নীতির একটা জায়গা তৈরি হয়ে যায়। আমি যেটা মনে করি যে আপনার এই যে সমস্ত ব্যয়বহুল চিকিৎসার কথা বলা হচ্ছে, এই হাসপাতালগুলো আমরা কিভাবে প্রথম বছরেই পারলাম না, ঠিক আছে, আমার একটা প্ল্যান থাকতে হবে। আমার সমস্ত একজন কিডনি রোগী, আমি অনেক জায়গায় বলেছি যে একটা পরিবারের একটা কিডনি রোগী থাকে, ওই পরিবারটার আর্থিক অবস্থা কি দাঁড়ায় একমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারবে না। একটা পরিবারে যদি একজন ক্যান্সারের রোগী থাকেন, ওই পরিবারের আর্থিক অবস্থা, মানসিক অবস্থা তো কি থাকে তা জানি, আর্থিক অবস্থাটা কি দাঁড়ায় এটা ওই পরিবার ছাড়া কেউ জানে না। সুতরাং আমাদেরকে এই চিকিৎসাগুলোকে একটু কম ব্যয়বহুল করার জন্য সরকারের কতগুলি ইনিশিয়েটিভ লাগবে। আপনার প্রত্যেকটা জায়গায় A to Z এক বছরের মধ্যে করার দরকার নেই। আপনি শুরুতে বাজেটে আমাদের একটা কতগুলো খারাপ খাসলত আছে আমাদের শিক্ষিত লোকজনের। আমরা কাগজ পড়েই বলি শিক্ষা খাতে তো 7% বরাদ্দ করার কথা, কেন 5% বরাদ্দ হলো? ওই যে 5% যে বরাদ্দ হয়েছে ওটা প্রপারলি ইউটিলাইজ হচ্ছে কিনা এটা মনিটর না করে আমি বলি যে আমরা মনে করি যে বাজেট ভালো মানে হচ্ছে কত বেশি বরাদ্দ হয়েছে, তার থেকে হচ্ছে 1 টাকাও যদি আপনি বরাদ্দ করেন সেটা প্রপারলি খরচ হচ্ছে কিনা। আমি সিঙ্গাপুরে এত টাকা খরচ করে, তাইওয়ানে এত % খরচ করে, ইংল্যান্ডে এত % খরচ করে, সুতরাং আমাকে করতে হবে নো। তাদের যে সিস্টেমটা বরাদ্দ থেকে শুরু করে তাদের এক্সপেন্ডিচার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যে স্বচ্ছতা আছে, আমার তো এখানে নেই। আমি হাসপাতালের জন্য, ডাক্তারের জন্য টাকা দিব, টাকা বরাদ্দ করব, কিন্তু সেই টাকাটার রোগীর কাছে কি তার এটা যাচ্ছে, সেই সাপোর্টটা পাচ্ছে না। আপনাকে দুটো জায়গায় রিফর্মটা করতে হবে, নজরটা রাখতে হবে। আমরা এগুলো যদি না করি তাহলে দুর্নীতির যে জায়গাটা, ওই যে ব্যাংকের ক্ষেত্রে বললাম আওয়ামী লীগের সময় এসালমরা ছিল, বিএনপির মধ্যে কি কোনো এসালম নেই? আছে। সুতরাং এটাকে আগের যে ফ্রি স্টাইলে যে দুর্নীতি, রাজনৈতিক প্রভাবশালীরা ফ্রি স্টাইলে যে দুর্নীতি করত, বিএনপিকে এই জায়গাটায় উদাহরণ সৃষ্টি করতে হবে। তার দলের মধ্যে যে রাক্ষসরা বসে আছে, যারা চেষ্টা করছে, আমরা জানি, আমরা দেখতেও পাচ্ছি কতগুলো জায়গায় সরকারের কতগুলো কঠোরতা দেখতে পাচ্ছি। ইতিবাচক দিক হচ্ছে সেটা, সিটি কর্পোরেশনের মেয়র যাচ্ছেন, তিনি বিদেশে যাবেন, প্রধানমন্ত্রী বলছেন যে এটা আপনার যাওয়ার দরকার নেই, একে ইঞ্জিনিয়ারকে পাঠান। এই যে পরিবর্তনটা, সংস্কৃতির যে পরিবর্তনটা, এটা আমরা প্রত্যেকটি সেক্টরে এটা এক্সিকিউট হোক, এটি আমরা চাই। আশিন ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে বাজেটে এবার পে স্কেলের একটা কথা বলা হয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে সেটা ঘোষণা হয়ে মানে আপনার গ্যাজেট হয়ে যাবে। তো এটা নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। এটা আপনার জিনিসপত্রের দাম বা অর্থনীতির কি প্রভাব ফেলবে? দেখেন, আমরা লাস্ট হচ্ছে পে স্কেল নতুন করে দেওয়া হয়েছিল 2015 সালে। তো ঠিক আপনার প্রায় 11 বছর পার হয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত পে স্কেলের কোনো সুনির্দিষ্ট নীতিমালা কিন্তু আমরা এবার বাজেটেও কিন্তু দেওয়া হয় নাই। শুধুমাত্র বাজেটে বলা আছে যে এটা গ্র্যাজুয়ালি আপনার জুলাই থেকে এটা দেয়া হবে। তা আমরা যেটা শুনতে পাচ্ছি এটা হয়তো 10 গ্রেড থেকে নিচের দিকে যারা আছে তাদেরকে প্রথম ধাপে দেয়া হতে পারে। বাট এটাও একটা এই বাজেটের একটা ত্রুটিপূর্ণ দিক যে সরকার আসলে এত ইনফ্লেশন, যখন বাজারে যে আসলে নাভিশ্বাস উঠে যাচ্ছে, সরকারি চাকরিজীবীরা যে অল্প বেতন পায়, এবং অনেক সরকারই এটা স্বীকার করেছে যে অল্প বেতনের কারণে আসলে মানুষ করাপশনের দিকে আগায়। সো এই যারা বেতনভুক্ত যারা মানুষ আছে, যারা চাকরি করে, তাদের যদি পে স্কেলে একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকতো তাহলে আসলে ভালো হতো। মানে তারাও বুঝতে পারতো আসলে তাদের অবস্থানটা আসলে কোন দিকে যাচ্ছে বছর শেষে। তা আমি বলবো যে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকেও আসলে এখানে অনেকটাই অবহেলা করা হয়েছে। তো এছাড়াও আসলে যদি আপনি দেখেন যে আরও অনেকগুলো জিনিস আসলে এই বাজেটের মধ্যে সাধারণ মানুষের যেগুলো প্রয়োজন, যেটা আপনি বললেন যে দ্রব্যমূল্য এবং হচ্ছে তাদের দৈনন্দিন জীবনযাত্রা পরিচালনা করার জন্য মানুষের আসলে কতগুলা জিনিস আসলে প্রয়োজন হয়, যেমন স্বাস্থ্য। বাংলাদেশে আসলে আপনার এটার একটা বলে আপনার স্ট্যাটিস্টিক্স বলে আউট অফ পকেট এক্সপেন্ডিচার এশিয়া মহাদেশের সবচেয়ে বেশি হয় বাংলাদেশের মানুষ, এটা হচ্ছে 60%। সো এই জায়গাতে আমাদের একটা দাবি ছিল যে সরকার আসলে এখন মানুষের যে স্বাস্থ্যের বিভিন্ন ঝুঁকি এবং তার যে চিকিৎসা ব্যবস্থায় যত পরিমাণ আপনার খরচ করতে হয়, এবং আমরা দেখেছি যে কোনো একটা সাধারণ রোগের জন্য আসলে পার্শ্ববর্তী দেশ ভারতে যাওয়ার যে একটা প্রবণতা ছিল, তো এরকম মানুষের দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করার জন্য যে মানুষের ব্যয়গুলো হয়, এগুলো নিয়ে আসলে সরকারি বাজেটে তেমন একটা রিফ্লেকশন আমরা দেখতে পাই নাই। তো এখানে স্বাস্থ্য বিমার একটা আমাদের অনেক দিনের চাহিদা ছিল, আমাদের একটা বাজেটে আমরা একটা প্রস্তাবনা দিয়েছিলাম। সরকার এই জিনিসটাকেও আসলে আমার মনে হয় যে ইচ্ছাকৃতভাবেই বলি বা এটা আসলে মিস আউট করেছে, এবং আমি চাইবো যে এই জিনিসটা আসলে অ্যাড করো। যদি স্বাস্থ্য বিমা করা হয় তাহলে সাধারণ মানুষরা এটা একটা সুফল ভোগ করতে পারবে। এবং আমরা আরেকটা জিনিস বলেছিলাম
যে দেখেন আমরা একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, আমাদের দেশে প্রায় 9 বিলিয়নের মতো আপনার জাকাতের একটা অর্থনীতি আছে। এইটাকে আমরা ইউটিলাইজ যদি করতে পারি, এটার মাধ্যমে কিন্তু সাধারণ মানুষ যারা আছে, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কর্মসংস্থান করতে পারলে তাদের বাজারে যেয়ে কিন্তু তাদের একটা ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেত এবং তাদের কর্মসংস্থান হতো, তাদের ছেলেমেয়েরা ভালো একটু পড়াশোনা করতে পারতো। আজকে আমরা যদি একদম গ্রামাঞ্চলের দিকে তাকাই, ইভেন শহরের দিকেও তাকাই, সাধারণ মানুষ কিন্তু খুব কষ্টে আছে আসলে। তাদের বাজার বলেন, পড়াশোনা বলেন, চিকিৎসা ব্যয়, তা করার পরে কিন্তু মানুষের আসলে সেভিংস বলতে কোনো কিছু থাকে না। এরকম একটাই বলা হয় যে মানুষ কিন্তু দিন দিন আসলে গরিব হচ্ছে। আমরা এখন হয়তো অনেক স্যুট প্যান্ট টাই পরতেছি, অনেক সুন্দর সুন্দর আমরা পোশাক পরিচ্ছদ পরতেছি, আমাদের অনেক সুন্দর ঘর আছে, বাট আপনি যদি দেখেন আগের মানুষের যে ক্রয় ক্ষমতা ছিল, মানুষ কিন্তু তার দৈনন্দিন জীবন পরিচালনা করার পরেও সে কিন্তু একটা সেভিংস করতে পারতো। আমাদের বাবারা, আমাদের যারা দাদারা ছিল, তাদের একটা সেভিংস থাকতো। ডে বাই ডে কিন্তু আমাদের এখনের যে জেনারেশন, যাদের বয়স ধরেন এখন 25 থেকে 35, তারা যে একটা সময়ের দিকে আগাচ্ছে, তারা কিন্তু খুবই হতাশ। তাদের কোনো সেভিংস নাই, তাদের কোনো ফিক্সড অ্যাসেট নাই। এটা কিন্তু একটা ইকোনমির আপনার একটা বাজে দিককে ইন্ডিকেট করে। তা আমার মনে হয় এই জায়গাগুলোতে সরকারের আসলে গুরুত্ব দেওয়া দরকার ছিল। তো যেটা বলছিলাম যে জাকাত অর্থনীতিটাকে সরকার কাজে লাগানোর একটা সুযোগ ছিল, এই সুযোগটাকে আসলে সরকার এবার হাতছাড়া করেছে। আমার মনে হয় এটা সরকার চিন্তা করতে পারে এবং এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারে। পে স্কেল নিয়ে আলোচনা করছিলাম, পে স্কেল নিয়ে আমি এটাকে ইতিবাচকভাবে দেখি এবং প্রয়োজন। সরকারি কর্মকর্তা কর্মচারী বাজারের তারাও একই বাজারে যায়, যারা বেসরকারি আছে তাদের, আমি ওই জায়গাটা আসবো আর কি। সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে বাজার থেকে বাজার করেন, আমরাও একই বাজার থেকে বাজার করি, অথবা আমরা যে বাজার থেকে বাজার করি তারাও সেখান থেকে বাজার করেন। মানুষের জীবনযাত্রার ব্যয় অনেকটা বেড়ে গেছে, স্বাভাবিকভাবে তারা এই দাবিটা তুলতেই পারেন। এখন অনেক সময় আমরা বলি যে 10 লাখ 12 লাখ কর্মচারীর জন্য আমরা এত ভাবনা কিসের। প্রত্যেকের তার সেক্টর অনুযায়ী বিশেষ বিশেষ কখনো কখনো অ্যাটেনশন পেয়ে থাকেন, পাবেন, এটা স্বাভাবিক। সরকারি কর্মচারীরা তেমনি। একই সাথে এটাও বিবেচনায় রাখতে হবে যে সাধারণ যে মানুষ, এই মানুষের বাইরে তাদের বিষয়টা সরকারের ভাবনায় রাখতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের 11 বছর পরে তাদের কিছু বেতন বাড়ছে, এটাকে নিয়ে ঈর্ষান্বিত আমি না, ঈর্ষান্বিত হওয়ারও কিছু নেই। কিন্তু তার বাইরে যে বিপুল সংখ্যক মানুষ আছে, তার কথাও সরকারকে ভাবতে হবে এবং এই যে বেতন বৃদ্ধির ফলে যে ইম্প্যাক্টটা হবে সেটাকে সে কীভাবে কন্ট্রোল করবে, এই বিষয়টা ভাবা দরকার। আমাদের পলিসি লেভেলে যারা কাজ করেন, আমাদের পলিটিশিয়ান যারা, আপনি খেয়াল করে দেখবেন আজকে আমরা যে কথাগুলো বলছি, গত 1.5 বছর 2 বছরে এই কথাগুলো আলোচনায় আসেনি। আমাদের সমস্ত আলোচনাগুলো ছিল আমরা রাজনৈতিক সংস্কার, আমাদের জুলাই ঘোষণা, জুলাই তত্ত্ব ইত্যাদি ইত্যাদি। মানুষের জীবনের যে সংকটগুলো, সেই সংকটগুলো আসেনি। গত 1.5 বছরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চাকরিচ্যুত হয়েছে। এই বিষয়গুলো যদি পলিসি লেভেলে যারা কাজ করছেন, প্রেশার গ্রুপ হিসাবে যারা কাজ করছেন, তারা যদি বিবেচনায় আনতেন, হয়তো আমাদের ব্যাপারটা অন্য রকমের হতো। আমি শেষ করবো এই জায়গাটায় যে আমাদের ভাবনায় কখনো দরিদ্র মানুষ, সাধারণ মানুষ আসে না। যখন দেখবেন যে জিনিসের দাম বেড়ে গেছে, চালের দাম, ডালের দাম, সঙ্গে সঙ্গে ঘোষণা দেওয়া হচ্ছে যে কালকে পরশুদিন সকালে প্রেস ক্লাবের সামনে থেকে 2টি ট্রাক থাকবে, আপনি সেখানে লাইনে দাঁড়িয়ে খাবার কিনতে পারবেন। কিন্তু এই ডালের দামটা কেবলমাত্র ঢাকার পল্টনের বাজারে বাড়ে না, এটা যে কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলেও যে বাড়ে, আমাদের পলিসি মেকার যারা, তাদের মাথায় এটা কখনো আসে না। এই যে তেলের দামটা যখন বাড়ে, এই বাড়লে ঢাকার মানুষের কষ্ট হয় যেমনিভাবে, একইভাবে যশোরের প্রত্যন্ত অঞ্চলের মানুষের যে কষ্ট হয়, এই ভাবনাটা আসে না। এবং আমরা তাৎক্ষণিকভাবে কতগুলো ইনিশিয়েটিভ নেই, পল্টনের একটা ট্রাক দাঁড়িয়ে থাকবে, মহাখালীতে 2টো ট্রাক থাকবে, মতিঝিলে থাকবে, কিন্তু ওই যে যশোরের একেবারে বাগাসড়ার একজন সাধারণ শ্রমিক, তিনি কিভাবে, এটি ভাবনায় আসে না। ওই যে কুড়িগ্রামের ওই ভাবনাটা আসে না। আমি সেই কারণে মনে করি আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য যেমনি চেষ্টা করবেন, আপনি অন্যান্য মানুষের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করবেন, একই সাথে আপনার বাজারের পরে আপনার একটা বাড়তি সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। আপনার এই প্রতিষ্ঠানে যে ভদ্রলোক চাকরি করেন, তার নিড থাকতে পারে, তার প্রয়োজন থাকতে পারে, কিন্তু অফিস টাইমে তার পক্ষে প্রেস ক্লাবের সামনে দিয়ে ওই লাইনে দাঁড়িয়ে ওই পণ্যটি সংগ্রহ করা সম্ভব হয় না। সেই কারণে আমরা সবসময় বলি যে আপনি রেশনিং সিস্টেমে আপনাকে যেতে হবে, আপনার একটা রেশন কার্ড থাকবে। আপনি যেহেতু অনেকগুলো জায়গায় কার্ড দিচ্ছেন ডিজিটালাইজেশনের কারণে, আমি যখন বাড়ির থেকে বাজারে অফিসে আসবো, আমি একটা ব্যাগ নিয়ে আসবো,
কার্ডটা আমার সঙ্গে থাকবে। আমি যখন বাড়িতে ফিরে যাব, আমার মহল্লায় ঢুকে আমি রেশন কার্ড, ওই কার্ডটা দিয়ে আমার প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী আমি পণ্যটি সংগ্রহ করব। কিন্তু সরকারের মধ্যে কেন যেন বিভিন্ন সময় দেখা গেছে যে সরকার বিভিন্ন জায়গায় প্রচুর অর্থ বরাদ্দ করছে এই পণ্য কেনার জন্য, সাবসিডির জন্য, কিন্তু এই যে রেশনিং যে সিস্টেমটা, যেটা আসলে বাজারের উপরে একটা সরকারি একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব, আমাদের রাক্ষসে যে ব্যবসায়ীরা তাদের ওই যে খাই ভাবটা নিয়ন্ত্রণ করা সম্ভব, রেশটা টানা সম্ভব, এটার জন্য যে রেশনের ব্যবস্থাটা, এইদিকে কেন যেন সরকার যেতে চায় না। জি, আসেন আমরা অন্য একটা প্রসঙ্গে আসছি। সেটা হচ্ছে যে গতকালকে বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতের নতুন হাই কমিশনার এসেছেন। তিনি বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, দীনেশ ত্রিবেদী। তিনি এসে সংবাদ মাধ্যমে বলেছেন যে আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, মানে ভারতের, তার সঙ্গে 20 কোটি বাংলাদেশের তিনি অ্যাড করেছেন, 160 কোটি। তিনি বলেছেন যে তারা যা করতে চান তার সব একসঙ্গে হবে, আলাদাভাবে ভাবছি না। দেখছেন আমি হেঁটে চলে আসছি, একই আকাশ একই বাতাস, আমরা মিলেমিশে বিচার মাধ্যমে সমাধান করব। শুধু অভিন্ন সীমান্ত নয়, অভিন্ন স্বপ্ন আছে। আমাদের আকাশ এক, বাতাস এক, চ্যালেঞ্জও অনেক ক্ষেত্রে এক। তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। পারস্পরিক ভালোবাসা, আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। তো তার এই বক্তব্যকে কীভাবে দেখছেন, দুই দেশের মানুষকে 160 কোটি বানিয়ে ফেলা? দেখেন, আসলে বাংলাদেশের স্বাধীনতার পরে ভারতের কোনো অফিসিয়াল ডিপ্লোম্যাট ছাড়া কোনো পলিটিশিয়ানকে এরকম রাষ্ট্রদূত হিসেবে বা হাই কমিশনার হিসেবে পাঠানো এই প্রথম ইনসিডেন্ট। এবং আমি যতটুকু জানি ভারতের ডিপ্লোম্যাটিক্যাল যে ওনাদের রিলেশন আছে, বিভিন্ন ডিপ্লোম্যাটিক রিলেশন, সেখানে আসলে খুব বেশি দেশে ওনারা এরকম পলিটিক্যাল যারা লিডার থাকে তাদেরকে আসলে এরকম অ্যাসাইন করার তাদের নজির কম। তো কেন আসলে এরকম ওনাদের এখন একজন পলিটিশিয়ানকে, বিজেপির একজন এরকম কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিল, ওনাকে বাংলাদেশের এরকম একটা ওনার দেশে ওনাকে কেন পাঠানো হলো? তো এই জায়গাটা যদি আসলে আমরা বুঝি তাহলে পরে ওনার বক্তব্যটাকে আমরা মূল্যায়ন করতে পারবো। আমার কাছে মনে হয় ভারতের যে বাংলাদেশকে নিয়ে তাদের যে একটা চিরাচরিত যে আধিপত্যবাদ এখানে প্রতিষ্ঠা করা, বাংলাদেশকে তাদের একটা করায়ত্ত করে নেওয়া, বা বাংলাদেশকে তাদের নিজেদের, মানে যদি একটু আমি অন্যভাবে বলি যে তাদের পেটের মধ্যে বা তাদের টেরিটরির মধ্যে নিয়ে নেওয়ার যে একটা স্বপ্ন, অখণ্ড ভারত বা ভারত মাতার যে স্বপ্ন, এই স্বপ্নেরই এটা আসলে আমার মনে হচ্ছে যে এটা প্রতিফলন, যে তারা আসলে এরকম একজন মানুষকেই বাংলাদেশে এখন হাই কমিশনার হিসেবে পাঠাচ্ছে, ঠিক যে সময়টাতে বাংলাদেশের মানুষ আসলে যারা ভারতকে একেবারে সব কিছু দিল খুলে দিয়ে দেওয়া, বা যারা এরকম অতীতে বলেছিল যে ভারতের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মতো, বা আমরা দেখেছি যে পতিত সরকার যে যিনি প্রধানমন্ত্রী ছিলেন খুনি হাসিনা, সে বলেছিল যে আমরা ভারতকে এমন কিছু দিয়েছি যা ভারত আজীবন মনে রাখবে, বা এরকম হচ্ছে আপনার ওবায়দুল কাদের, সে বলেছিল ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক। এরকম নানান ধরনের আমরা কিন্তু বক্তব্য শুনেছি অতীত সময়ে। তো ভারত কিন্তু আসলে তাদের সেই ভাই বোনকেই কিন্তু আসলে এখনো আমার মনে হচ্ছে খুঁজতেছে, কিন্তু তারা আসলে ভুলেই গেছে যে বাংলাদেশের মানুষ তাদের সেই তথাকথিত ভাই বোন বা দালাল যারা ছিল বাংলাদেশে, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। তো তারা যদি এখন আবারও চিন্তা করে যে আগের মতো করে তারা তাদের সেই ভাই বোনদেরকে বাংলাদেশে এখন প্রতিষ্ঠা করার মাধ্যমে আবারও বাংলাদেশ থেকে অন্যায্যভাবে তারা বিভিন্ন কিছু নিয়ে যাবে এবং বাংলাদেশের উপর আধিপত্যবাদ কায়েম করবে, আমার মনে হয় এটা একটা দিবাস্বপ্ন। এবং উনি ইচ্ছাকৃতভাবে যে শব্দগুলো ব্যবহার করেছেন এগুলো কূটনৈতিক, আপনার শিষ্টাচার বহির্ভূত। আমার কাছে মনে হয় এটা নিয়ে সরকারের আসলে ওনার কাছে ব্যাখ্যা চাওয়া উচিত। বাংলাদেশ, আমরা একটা এজ এ কান্ট্রি, সভরেন কান্ট্রি হিসেবে আমরা কোনো দেশের আসলে ভাই বোন হতে পারি না, বা আমরা এটা হতে চাইও না। এটা আসলে কোনোভাবে কূটনৈতিক হতে পারে না। আমরা যেমন ভারতের সাথে সম্পর্ক রাখবো, এরকম আমরা চীনের সাথে রাখবো, আমেরিকার সাথে থাকবে, সবার সাথে আমাদের সম্পর্ক থাকবে। কিন্তু তার মানে এই না যে আমি ভারতের ভিতর ঢুকে যাব, আমি 160 কোটির মধ্যে আবার 20 কোটি আমার জনগণকে আমি ভারতের সাথে অ্যাড করে তার আমি ভাই বোন হয়ে যাব। তো এটা আসলে আমি মনে করি তাদের সুদূর প্রসারী একটা পরিকল্পনার অংশ। তারা বাংলাদেশকে আবারও ভারতের সেই আধিপত্যবাদ বাংলাদেশে কায়েম করতে চায়, এবং বাংলাদেশের উপরে তাদের যে নগ্ন হস্তক্ষেপ আমাদের প্রত্যেকটা কাজে, সেই জিনিসের একটা সুদূর প্রসারী পদক্ষেপ হিসেবে ওনাদের যেটা স্বপ্ন, এটা আসলে উনি দেখেন একজন ডিপ্লোম্যাট কিন্তু আসলে কথা বলার সময় অনেক ডিপ্লোম্যাটিক ওয়েতে কথা বলে, বাট ওনার যদি আপনি পুরো বক্তব্যটা শুনে থাকেন দেখবেন উনি কিন্তু খুব স্বাভাবিকভাবে একজন পলিটিশিয়ান যেভাবে বক্তব্য দেয়, উনি ওনার মনের ভিতরে যে আক্ষেপ আকাঙ্ক্ষা বা ওনার যে একটা ভীষণ চিন্তা, উনি কিন্তু খুব আস্তে 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 করে এই জিনিসটা কিন্তু উনি একদম বলে ফেলেছেন খুব অবলীলায়। এবং আমার কাছে মনে হয় এটা নিয়ে সরকারের আসলে দিক থেকে পদক্ষেপ নেওয়া উচিত, ওনার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া উচিত। আমার কাছে মনে হয় এটা আমাদের সার্বভৌমত্বের জন্য স্পষ্ট হুমকি। এবং আজকেও আপনি যদি দেখেন, আমি আরেকটু যদি অ্যাড করি, আমরা ভাই বোন তখনই হব
ভাই বোন আসলে হওয়ার সম্পর্কটা কখন হয়, যদি একটা দেশের সাথে একটা দেশের ন্যায্যতাপূর্ণ সম্পর্ক থাকে, ন্যায়ের ভিত্তিতে সম্পর্ক হয়, যেটা আমরা সবসময় চেয়ে আসছিলাম। আজকেও আপনি যদি দেখেন মৌলভীবাজারে কিন্তু বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশে নিহত হয়েছে। আমরা অতীতে দেখেছি যে আমাদের ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার স্ট্যাটাস দেওয়ার কারণে আবরা ফাহাদকে আপনার ভারতের যারা এই দেশীয় দালাল ছিল তারা যে হলে যে রাতে পিটিয়ে মেরে ফেলছে। এবং আপনি কিছুদিন আগে আপনি দেখেন যে পশ্চিমবঙ্গের যিনি আপনার মমতা ব্যানার্জি ছিল, উনি কিন্তু বাংলাদেশের একটি আভ্যন্তরীণ বিষয় নিয়ে উনি খুব সুচিন্তিত একটা মতামত ব্যক্ত করেছেন যে বাংলাদেশ একটা খুনের সাথে ভারতের আসলে হোম মিনিস্টার ওনাকে পর্যন্ত ফোন দিয়ে ওনাকে এই বিষয়ে হস্তক্ষেপ করেছে। তো এরকম একটা সম্পর্কের মধ্যে আসলে আমরা কিভাবে আসলে ভাই বোন হই, এটা আসলে আমার কাছে বুঝে আসে না। আমার কাছে মনে হয় সরকারের আসলে এই ব্যাপারে ওনার কাছে ব্যাখ্যা চাওয়া উচিত অনতিবিলম্বেই। শরীফ, আজকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন গতকালকে ভারতীয় হাইকমিশনের বক্তব্য সূত্র ধরে যে কেউ ভারতের সাথে বাংলাদেশকে একীভূত করতে চাইলে সার্কের 220 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সার্কের ঐক্য যারা চায় না তাদের অন্য যে কোনো ঐক্য সন্দেহের চোখে দেখা হবে বলে তিনি মন্তব্য করেছেন। ধন্যবাদ। আমি এটার সাথে একটু যুক্ত করতে চেয়েছিলাম যে প্রথমত ভারতের রাষ্ট্রদূত যেটি বলেছে এটি তার ব্যাখ্যা দেওয়া উচিত। তিনি যে ভারতের প্রতিনিধিত্ব করছেন, এই ভারত এখন ঘৃণা ছড়ায়, তার প্রতিবেশীর বাড়িতে ঘৃণা ছড়ায়, তার দেশের মধ্যে ঘৃণা ছড়ায়, মানুষের সাথে মানুষের বিভেদ লাগিয়ে দেয়। সে যে স্বপ্নের কথা বলছে সেই ভারত, সেই যে অসাম্প্রদায়িক ভারত, সেকুলার ভারত, প্রতিবেশীদের ন্যায্যতার পক্ষে দাঁড়ানো ভারতের রাজনীতি এখন আর নেই। ভারত এখন পুরো উপমহাদেশের মানুষের কাছে এক ধরনের আতঙ্কের নাম। আবার এই সুযোগটাকে ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন জায়গায়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় ওখানকার যে রাজনৈতিক শক্তি, সেই ধরনের রাজনৈতিক শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী যেমন আছে, পশ্চিমবঙ্গের সীমানার বাইরে অনেক জায়গায় শুভেন্দু সাহেবরাও আছে। সেখানে কারো বাড়িতে যদি গরুর মাংস পাওয়া যায়, পিটিয়ে হত্যা করা হয়, এটি যেমন নিন্দার, আবার কেউ কেউ অপেক্ষা করে যাতে এই রকমের ঘটনা ঘটে, তাহলে আমরা আমাদের রাজনীতিটা মোক্ষমভাবে করতে পারবো। এটা কেউ কেউ চায়। শুভেন্দু সাহেবরা চায়, ওদিকে অধিকারীরা চায়, এখানে শুভেন্দু সাহেবরা চায়। কেউ কেউ ভারতকে দেখে পাকিস্তান ভাঙার জন্য গাদ্দার হিসাবে, আবার কেউ ভারতকে মনে করে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে সেই হিসাবে। ভারতের শাসকরা এখন যারা আছে তাদেরকে আপনার বিশ্বাস করার, তাদের হাতে হাত রেখে স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই। রাস্তাঘাটে অলিতে গলিতে আলোচনা না করে আমি মনে করি যে সরকারের উচিত ভারতের এই রাষ্ট্রদূতকে ডেকে তাকে এই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া। যদি সেটি না করেন, শুধু রাস্তাঘাটে পার্লামেন্ট সেশন চলছে, আমরা চাইব কালকে পার্লামেন্টে এটি উঠুক। আমরা চাইব ভারতের সাথে আওয়ামী লীগের যে অসম চুক্তিগুলো, সেই চুক্তিগুলো অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, সরকারি দল যদি নাও চায় তারা তুলুক, কিন্তু সেই কথা তারা তুলছে না। আমেরিকার ইস্যুতে তারা তুলছে না, অর্থাৎ রাস্তায় এসে যা বলছে পার্লামেন্টে তা বলতে চাইছে না। আসলে যে বক্তব্য, এটা তো সরকার নিশ্চয়ই উনি ব্যাখ্যা চাইবেন, কিন্তু আমি আর একটু অ্যাড করতে চাই যে ওনারা আসলে কিভাবে আসলে ভাই বোনের সম্পর্ক তৈরি করবেন। তো ভাই বোনের সম্পর্ক আসলে তৈরি হয় না। ওনারা একটা উগ্র হিন্দুত্ববাদী সরকার, এবং ওনাদের দেশে মুসলমানদেরকে যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়, ঈদের দিন আমরা দেখি গরু জবাইকে কেন্দ্র করে কিভাবে নির্যাতন করা হয়েছে, নামাজ পড়ার সময় মসজিদ থেকে বের করা, মসজিদ ভেঙে ফেলা। একই দিকে আমাদের বাংলাদেশের স্বপ্ন এবং গোলই কিন্তু অভিন্ন। আমি মনে করি ভারতের স্বপ্ন একদিকে, তাদের গোল একদিকে, আমরা কিন্তু একটা গ্রেটার গোলের দিকে আগাচ্ছি। তো এটা দুই দিকে আসলে মিলবে না আসলে কোনোভাবে। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই শেষ পর্যন্ত, প্রিয় দর্শক, আজ পর্যন্তই। কাল দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।